ম্যাডাম, এটা আমার সম্পূর্ণ উপার্জন, এটাকে জমা করে দিন। ওয়েই ছেলে, সত্যি সত্যি বলো, এই টাকাগুলো চুরি করে এনেছিস না? না ম্যাডাম, আমি কিছু চুরি করিনি। এই টাকাগুলো আমি পরিশ্রম করে উপার্জন করেছি। নিজের অবস্থা দেখেছিস? এখনই পুলিশ ডাকছি। নিশ্চয়ই কোথাও থেকে চুরি করে এনেছে। যদি আপনি পুলিশ ডেকেছেন, তাহলে একদিন আপনার চাকরি চলে যাবে। তোর মতো কতজন আসে এখানে, বুঝলি? তাকে কি জানা ছিল যে ছেলেকে সে আজ তাড়িয়ে দিচ্ছে, সেই ছেলেই একদিন সেই ব্যাংকের ভাগ্য পাল্টে দেবে। সেই সন্ধ্যায় দাদিমার চোখগুলো অবিরত ঝরছিল। 12 বছরের রাজু তার বুকের সাথে চেপে ধরে ফুঁপিয়ে উঠছিল। দাদি, আমি এখন আর কখনো ব্যাংকে যাব না। ওরা আমাকে আবার মারবে। তাদের বুঝতে পারছিল না যে একটা নির্দোষ ছেলের সাথে এতটা খারাপ কিভাবে হতে পারে। ব্যাংকে যা হয়েছে সেটা তাদের কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল। সবকিছু সেই সকালে শুরু হয়েছিল। দাদি আর রাজু একটু টাকা জমা করতে ব্যাংকে পৌঁছেছিল, কিন্তু কাউন্টারে বসা দুটো মহিলা কর্মচারীর নজর যেই তার ওপর পড়ল, প্রথমজন দ্বিতীয়জনকে বলল, এই ছেলে এখানে কেন এসেছে? দ্বিতীয়জন হেসে উত্তর দিল, হয়তো ভিক্ষা চাইতে এসেছে, না হয় চুরি করার ইচ্ছে আছে। দ্বিতীয়জন হেসে উঠল, এর কাপড় দেখে তো তাই মনে হয়। তাদের কি জানা ছিল যে ছেলের তারা মজা করছে সেই পরে তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে? রাজুর চোখগুলো ভরে এলো। দাদি, এই লোকগুলো আমার উপর রাগ করছে কেন? আমি তো কিছু করিনি। তখনই একটা মহিলা কর্মচারী তীক্ষ্ণ স্বরে বলল, আরে ছোট, তুই এখানে কেন এসেছিস? তোর কাছে এত টাকা কোথা থেকে এলো? গার্ড এগিয়ে এসে রাজুকে ধাক্কা দিয়ে দিল। এখানে ধনী লোকেরা আসে, তোর মতো গরিব ছেলেদের এখানে কোনো জায়গা নেই। রাজু পড়ে যাওয়া থেকে বেঁচে গেল এবং জোরে জোরে কাঁদতে লাগল। পুরো ব্যাংক এটা সব দেখছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই ছিল, কেউ কিছু বলল না, কেউ আওয়াজ তুলল না। রাজু পিছিয়ে গেল এবং দাদির পিছনে লুকিয়ে গেল। দাদি, আমাকে বাড়ি যেতে হবে, সে কাঁদতে কাঁদতে বলল। দাদিমা তার কাপা হাতে নিজের পুরনো ব্যাগটা বের করল। তাতে কয়েকটা গোনা নোট ছিল। সাহেব, আমাদের কাছে টাকা আছে, আমাদের শুধু জমা করতে হবে। মহিলা কর্মচারী ব্যাগটা দেখে হেসে উঠল। আরে এটা কি, এত কম টাকা নিয়ে ব্যাংকে চলে এসেছ? সেই সময় ব্যাংকের এক কোণে বসা একটা লোক চুপচাপ নিজের মোবাইল বের করল। তার নাম ছিল রাকেশ কুমার, স্থানীয় সাংবাদিক ছিল। সে নিজের কোনো কাজে ব্যাংকে এসেছিল, কিন্তু যা সে দেখল তাকে উপেক্ষা করতে পারল না। এটা ভুল, সে মনে মনে বলল, এবং কোনো সোর না করে পুরো ঘটনা রেকর্ড করতে লাগল। রাজুর গলা শুকিয়ে যাচ্ছিল। সে দাদির হাত টেনে বলল, দাদি, আমাকে জল চাই। দাদিমা ধীরে পাশে রাখা জলের জগের দিকে ইশারা করল। বেটা, ওখানে জল আছে। কিন্তু তার আগেই যে রাজু এক পা এগিয়ে যায়, গার্ড তাকে থামিয়ে দিল। থাম, এই জল তোর মতো ছেলেদের জন্য নয়, এটা গ্রাহকদের জন্য, অন্য কোথাও গিয়ে খা। অবশেষে দাদিমা রাজুর হাত ধরল। চল বেটা, এখান থেকে চলে যাই। রাজু কাঁদতে কাঁদতে দাদির সাথে ব্যাংক থেকে বেরিয়ে এলো। কিছুক্ষণ পর রাকেশও বেরিয়ে এলো এবং তাদের কাছে পৌঁছল। আন্টিজি, আমার নাম রাকেশ কুমার, আমি সাংবাদিক। ভিতরে যা হয়েছে সেটা একদম ভুল ছিল। আমি কি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে পারি? বেটা, আমরা কোনো ভুল করিনি, আমরা তো শুধু টাকা জমা করতে এসেছিলাম। রাকেশ সম্মান করে বলল, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি সন্ধ্যায় আপনার বাড়িতে এসে পুরো কথা বিস্তারে জানতে চাই। লোকেদের এই সত্যটা জানা উচিত। দাদিমা তাকে নিজের ঠিকানা দিয়ে দিল। সন্ধ্যায় রাকেশ ক্যামেরা এবং রেকর্ডিং যন্ত্র নিয়ে তাদের ঝুপড়িতে পৌঁছল। রাজু এক কোণে চুপচাপ বসেছিল। রাকেশ তার কাছে বসে গেল। রাজু বেটা, আজ ব্যাংকে কি হয়েছে? আঙ্কেল, ওরা আমাকে চোর বলছিল, ওরা আমাকে ধাক্কাও দিয়েছে, আমি কিছু ভুল করিনি। এটা শুনে রাকেশের চোখগুলো ভিজে এলো। সে ক্যামেরা চালু করল এবং রাজুর কথা রেকর্ড করতে লাগল। দাদিমাও নিজের গল্প শোনাল। বেটা, এই রাজু আমাকে আজ থেকে 10 বছর আগে বাসস্ট্যান্ডে পেয়েছিলাম। খুব ছোট ছিল, কাজ ছিল, কেউ আসেনি তাকে নিতে। তখন থেকে এটা আমার সাথে আছে। রাকেশ জিজ্ঞাসা করল, আপনি পুলিশে অভিযোগ করেছিলেন? হ্যাঁ বেটা, করেছিলাম। দাদিমা বলল, কিন্তু কিছু জানা যায়নি। কথায় কথায় তারা নিজের অসুখের উল্লেখও করল। ডাক্তার অপারেশন বলেছে, কিন্তু টাকা ছিল না। এই আশায় ব্যাংকে গিয়েছিলাম যে হয়তো কোনো রাস্তা বেরিয়ে আসবে। রাকেশ তাদের পুরো গল্প রেকর্ড করল। বাড়ি ফিরে রাকেশ পুরো রাত কাজ করল। সে ব্যাংকের ঘটনার ভিডিও এডিট করল। সে রাজু এবং দাদিমার ইন্টারভিউ যোগ করল। ভিডিও শিরোনাম ছিল, 12 বছরের ছেলেকে ব্যাংকে চোর বলা হয়েছে। কি এটাই আমাদের ব্যাংকের সিস্টেম? সে ভিডিও সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করল এবং লিখল, এই ঘটনা বলছে যে আমাদের সমাজে গরিবদের আজও মানুষ হিসেবে না দেখে সন্দেহের চোখে দেখা হয়। ভিডিও আগুনের মতো ছড়িয়ে গেল। হাজার হাজার লোক এটাকে শেয়ার করল। ক্যামেরাগুলো প্রস্তুত ছিল, হেডলাইনগুলো তৈরি হয়ে গিয়েছে। সবদিকে একটাই প্রশ্ন ধ্বনিত হচ্ছিল, কি আমাদের ব্যাংকগুলো সত্যিই এমন?
কি গরিব বা সাধারণ দেখতে লোকেদের সাথে এটাই ব্যবহার করা হয়? দাদিমা রাজুকে বোঝানোর অনেক চেষ্টা করল। বেটা, সব জায়গায় খারাপ লোক থাকে না, কিছু লোক ভুল হয়, কিন্তু পুরো দুনিয়া তেমন হয় না। কিন্তু রাজুর শৈশব এতটা বড় সত্য বোঝার জন্য প্রস্তুত ছিল না। তার মনে শুধু একটা ছবি তৈরি হয়ে গিয়েছে, ব্যাংক একটা ভয়ঙ্কর জায়গা, যেখানে লোকেরা ডাঁটে, ভয় দেখায় এবং কাঁদিয়ে দেয়। ওদিকে দাদিমার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছিল। ডাক্তার স্পষ্ট বলে দিয়েছে অপারেশন তাড়াতাড়ি করতে হবে, না হলে অবস্থা গুরুতর হয়ে যেতে পারে। অপারেশনের খরচ শুনে দাদিমার শ্বাস আটকে গেল। তাদের কাছে এত টাকা কোথায় ছিল? তারা এই আশায় রাজুকে নিয়ে ব্যাংকে গিয়েছিল যে হয়তো কোনো লোন মিলবে, কোনো রাস্তা বেরিয়ে আসবে, কিন্তু ব্যাংকে যা হয়েছে সেটা তাদের সাহসই ভেঙে দিয়েছে। সেই রাতে দাদিমা বলল, এখন চিকিৎসা করাবো না বেটা। রাজু কিছু বুঝতে পারল না। তাকে শুধু এটাই নজরে পড়ছিল যে দাদিমা খুব উদাস এবং ব্যথায়ও। সেই সময় 1000 কিলোমিটার দূরে একটা বিলাসবহুল হোটেলের ঘরে ব্যাংক মালিক বিনোদ মেহতা নিজের ফোন দেখছিল। হঠাৎ সেই ভাইরাল ভিডিও তার স্ক্রিনে এলো। প্রথমে তো তারা উপেক্ষা করল, কোনো অন্য ব্যাংকের ব্যাপার হবে, কিন্তু যেমন যেমন ভিডিও এগিয়ে চলল তার মুখ কঠিন হয়ে উঠল। এটা তো তারই ব্যাংক ছিল, কাউন্টারে বসা মহিলারা তারই কর্মচারী ছিল। একটা ছোট ছেলের সাথে এমন ব্যবহার! তারা নিজেকে বলল, এটা শুধু ব্যাংকের বদনাম নয়, এটা মানবতার হার। একটা পিতা হওয়ার নাতায় তার হৃদয় আরও ভারী হয়ে উঠল। কিন্তু আসল ঝটকা তখন লাগল যখন তারা ভিডিওতে দাদিমার কথা শুনল। এই ছেলে আমাকে বাস স্টেশনে পেয়েছে। সেই বাস স্টেশন, সেই তারিখ, সেই সময়, সেই জায়গা, যেখানে বছর আগে তার নিজের ছেলে হারিয়ে গিয়েছে। তার চোখগুলো ভরে এলো। এই বছরগুলোতে পুলিশ, প্রাইভেট ডিটেকটিভ, মিডিয়া সব কিছু চেষ্টা করেছে, কিন্তু কোনো সুরাগ মেলেনি। আর আজ এই ভিডিওতে তাদের প্রথমবার আশার একটা হালকা রশ্মি দেখা দিল। একটা মুহূর্তও না গালিয়ে তারা নিজের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ম্যানেজার সুরজ বর্মাকে ফোন করল। সুরজ, আমি তোমাকে একটা ঠিকানা পাঠাচ্ছি, এক্ষুনি সেখানে পৌঁছো, এটা খুব জরুরি। সুরজ কোনো প্রশ্ন করল না। ব্যাংকের কাজ সেখানেই ছাড়ল এবং তাড়াতাড়ি সেই ঠিকানার দিকে রওনা হল। যখন সুরজ বর্মা দাদিমার ঝুপড়ির সামনে পৌঁছল তখন তার হৃদয় ভরে এলো। একটা ছোট ঝুপড়া, ভিতরে অসুস্থ দাদিমা এবং রাজু। সুরজ খুব নরমভাবে কথা শুরু করল। দাদিমায়ের বলল, আমি বাস স্টেশনে বসেছিলাম, তখন এই ছেলে কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। নামও বলতে পারছিল না, শুধু কাঁদছিল। হৃদয় পগলিয়ে গেল। আমি এটাকে ছাড়তে পারিনি। তারা পুলিশে অভিযোগও করেছিল, কিন্তু কেউ আসেনি। সময় কেটে গেল এবং অজান্তেই রাজু তাদের পুরো দুনিয়া হয়ে উঠল। সমস্ত কথা শুনে সুরজ বর্মা তাড়াতাড়ি বিনোদ মেহতাকে ফোন করল। বিনোদ, অবস্থা খুব সূক্ষ্ম, দাদিমায়ের স্বাস্থ্য খুব খারাপ, একটা মুহূর্তেরও দেরি প্রাণঘাতী হতে পারে। আর হ্যাঁ, যে তারিখ, সময় এবং জায়গা তুমি বলেছ সব কিছু একদম মিলছে। সেই মুহূর্তে বিনোদের হৃদয়ে আশার একটা হালকা শিখা জ্বলে উঠল, কিন্তু সাথে সাথে ভয়ও ছিল। কোথাও এটা শুধু একটা সংযোগ না হয়। তারা নিজেকে সামলে বলল, কোনো ঝুঁকি নেব না। দাদিমা এবং ছেলেকে শহরের সবচেয়ে ভালো হাসপাতালে নিয়ে যাও। চিকিৎসায় একটাও কমতি হওয়া চলবে না। খরচের চিন্তা করো না, সব আমি দেখব। সুরজ সময় না গালিয়ে অ্যাম্বুলেন্স ডাকল। দাদিমা এবং রাজুকে নিয়ে সোজা হাসপাতালে পৌঁছল। ওদিকে রাজু সব কিছু দেখছিল, কিন্তু কিছু বুঝতে পারছিল না। সুরজ তাকে কাছে বসিয়ে বলল, ভয় পেও না বেটা, দাদিমা ঠিক হয়ে যাবে। এরই মধ্যে বিনোদ মেহতা নিজের বিদেশ যাত্রা অসমাপ্ত ছাড়ল। ফ্লাইটে বসে বসে তাদের মনে শুধু একটা প্রশ্ন ঘুরছিল, কি সত্যিই কি এটা আমার ছেলে হতে পারে? পরের দিনই তারা ভারতে পৌঁছল এবং সোজা হাসপাতালে গেল। যেই তাদের নজর রাজুর উপর পড়ল, তাদের অশ্রু নিজে থেকে বয়ে নামল। ছেলের মুখে তাদের নিজের স্ত্রীর ঝলক দেখা দিল, সেই চোখগুলো, সেই নির্দোষতা। হৃদয় বলছিল এটাই, কিন্তু মন প্রমাণ চাইছিল। তারা ডাক্তারকে বলল, আমাকে ডিএনএ টেস্ট করাতে হবে। ডাক্তার বুঝিয়ে বলল যে রিপোর্ট আসতে কয়েকদিন লাগবে। বিনোদ বলল, আমি বছর ধরে অপেক্ষা করছি। কয়েকদিন আর হয়, অপারেশন সফল হয়েছে। যখন দাদিমাকে চেতনা ফিরল তখন তারা অবাক হয়ে গেল। আমি এখানে কিভাবে? সুরজ হাসল এবং বলল, একটা ভালো মানুষ আপনার চিকিৎসা করিয়েছে, শুধু এটাই বুঝে নিন। ওদিকে ব্যাংকের বাইরে ঝড় উঠেছে, মিডিয়ার ভিড়, প্রশ্ন, কি এটাই ব্যাংকের মানবতা? কি গরিবদের সাথে এটাই ব্যবহার হয়? সেই দুটো মহিলা কর্মচারী এবং গার্ড যারা রাজুর সাথে দুর্ব্যবহার করেছে এখন ভয়ে জীবনযাপন করছে। তাদের বুঝে গিয়েছে যে তাদের থেকে খুব বড় ভুল হয়েছে।
বাকি স্টাফও অস্থির ছিল। পুরো ব্যাংকের ছবি দাঁয়ে লেগেছে, সোশ্যাল মিডিয়ায় বয়কটের নাড়া উঠছে, হ্যাশট্যাগ ট্রেন্ড করছে। কয়েকদিন পর ডিএনএ রিপোর্ট এলো। ডাক্তার রিপোর্ট বিনোদ মেহতার হাতে দিল। যেই তারা কাগজ খুলল, তাদের চোখ থেকে অশ্রু বয়ে নামল। রাজু তার ছেলে ছিল। বছরের খোঁজ আজ শেষ হয়েছে। বিনোদ রাজুকে বুকে জড়িয়ে ধরল এবং দেরি করে কাঁদতে লাগল। রাজু কিছু বুঝল না, শুধু এটাই জানত যে এরা সেই লোকেরা যারা দাদিমাকে বাঁচিয়েছে। যখন দাদিমাকে সত্যটা জানা হলো, তাদের চোখও ভরে এলো। বিনোদ দাদিমার হাত ধরে নিল। আপনি আমার ছেলেকে মায়ের থেকে কম মনে করেননি, তারা বলল। আজ থেকে আপনি শুধু তার নয়, আমারও মা। আর সেই মুহূর্তে বিনোদ মেহতার হৃদয়ে আর একটা সিদ্ধান্ত নিল। এখন শুধু একটা ছেলেকে নয়, বরং মানবতাকেও ন্যায় দিতে হবে। এখন ব্যাংক শুধু টাকার জায়গা থাকবে না, এটা ন্যায় এবং অনুভূতির উদাহরণ হয়ে উঠবে। বিনোদ মেহতা খুব ভালোবাসায় রাজুকে বলল, বেটা, তোমাকে একবার আবার ব্যাংকে যেতে হবে। এটা শুনতেই রাজু ভয় পেয়ে বলল, না পাপা, ওখানে ওরা আমাকে আবার মারবে, ডাঁটবে। ভয় পাওয়ার দরকার নেই বেটা, এখন তুমি একা নও, তোমার পাপা তোমার সাথে আছে, এবং যে ব্যাংক থেকে তুমি ভয় পাও সেটা আমাদের নিজের ব্যাংক। রাজু অবাক হয়ে গেল। তার নির্দোষ মন এই কথাটা বুঝতে পারছিল না। পাপা, যে ব্যাংক আমাকে চোর মনে করছিল, যে লোকেরা আমাকে কাঁদাচ্ছিল, সেটা আপনার কিভাবে হতে পারে? তখন বিনোদ মেহতা তাকে পুরো সত্যটা বলল। তারা বুঝিয়ে বলল যে সব জায়গায় কিছু ভালো লোক থাকে এবং কিছু ভুল। বেটা, কিছু লোকের ভুল চিন্তার কারণে পুরো সিস্টেম ভুল হয় না, কিন্তু এমন লোকেদের শিক্ষা দেওয়া দরকার হয়। পরের দিন ব্যাংকের পরিবেশ কিছু অন্যরকম ছিল। বিনোদ মেহতা নিজের ছেলে রাজুকে নিয়ে ব্যাংকে পৌঁছল। রাজুর হাতে একটা বড় ব্যাগ ছিল, এত ভারী যে তাকে সামলানোই মুশকিল লাগছিল। সেই ব্যাগে প্রচুর টাকা ছিল, সেই টাকায় যা বিনোদ নিজের ছেলেকে দিয়েছে একটা শিক্ষা দেওয়ার জন্যে। যেই রাজু ব্যাংকের ভিতরে এলো, সবার নজর তার ওপর আটকে গেল। আরে, এটা তো সেই ছেলে যার ভিডিও ভাইরাল হয়েছে। রাজু না থেমে সোজা সেই কাউন্টারে পৌঁছল যেখানে সেই দুটো মহিলা বসেছিল। সে ব্যাগ খুলল এবং সমস্ত টাকা কাউন্টারে ছড়িয়ে দিল। নোটের স্তূপ দেখে ব্যাংকে নীরবতা ছড়িয়ে গেল। রাজু বলল, আপনারা বলেছিলেন যে আমি চুরি করতে এসেছি, আমার সামর্থ্য নেই এখানে টাকা জমা করার। দেখুন, আমি টাকা নিয়ে এসেছি, এখন এটাকে জমা করুন। সেই দুটো মহিলা এবং গার্ডের মুখ ফ্যাকাশে বে গেল। তাদের বুঝে গিয়েছে যে এখন ব্যাপার হাত থেকে বেরিয়ে গিয়েছে। সেই মুহূর্তে ব্যাংকের দরজা খুলল এবং বিনোদ মেহতা ভিতরে এলো। সমস্ত কর্মচারী মনোযোগ দিন। বিনোদ মেহতা সবার সামনে ঘোষণা করল, এই ছেলে রাজু আমার ছেলে, এবং যে কর্মচারীরা এর সাথে দুর্ব্যবহার করেছে তাদের এই মুহূর্ত থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তারা কঠিন সুরে বলল, যে লোকেরা একটা নির্দোষ ছেলের সাথে মানবতা ভুলতে পারে, তারা আমাদের ব্যাংকে কাজ করার যোগ্য নয়। কর্মচারীরা একে অপরকে দেখছিল, যাকে তারা গরিব অসহায় ছেলে মনে করছিল। সে ব্যাংক মালিকের ছেলে বেরিয়ে এলো। তারা সিকিউরিটি ডেকে সেই ৩ জনকে ব্যাংক থেকে বের করে দিল। এই খবর আগুনের মতো ছড়িয়ে গেল। বাইরে দাঁড়ানো রিপোর্টার এবং ক্যামেরা সব কিছু রেকর্ড করছিল। নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে লাগল। ভাইরাল ভিডিওওয়ালা ছেলে বেরিয়ে এলো। ব্যাংক মালিকের ছেলে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়ে গেল। কেউ বলছিল এটা কর্মের ফল, কেউ বলল এটা তো ভাগ্যের খেলা। কিন্তু একটা কথায় সবাই একমত ছিল, ভুল কাজের পরিণাম কখনো ভালো হয় না। ম্যানেজার সুরাজ বার্মার চোখগুলো ভরে এসেছে। তারা জানত যে বিনোদ নিজের ছেলেকে হারিয়ে কিভাবে দিন কাটিয়েছে। আজ ভাগ্য তাদের সব কিছু ভিড়িয়ে দিয়েছে। বিনোদ মেহতা একটা বড় শান্তিভরা বাড়ি নিল, যেখানে ৩ জন শান্তিতে থাকতে পারে। রাজুর জন্য ভালো স্কুল ঠিক হল, দাদিমার জন্য বাড়িতেই নার্স রাখা হল। জীবন অবশেষে তাদের জখমগুলোতে মলম লাগিয়ে দিয়েছে। বন্ধুরা, আপনাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলবেন। তারপর মিলব পরের গল্পে।